না না মা, আমি আর কোনোভাবেই এই বাড়িতে থাকতে পারবো না। আপনি আপনার 3 বৌমাকে নিয়ে থাকুন, আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে পারবো না। আমি চললাম। দেখো বড় বৌমা, এই কথা বললে কিভাবে চলবে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বড় খোকাকে বলে কিছু টাকা জোগাড় করো, আর সেই টাকা দিয়ে নিজেদের জন্য একটা বাড়ি তৈরি করো। তাহলে তুমি তোমার বাড়িতে থাকতে পারবে। আর আমার এই বাড়িতে থাকতে গেলে তো এই একটা ঘরের মধ্যেই তোমাদের সবাইকে থাকতে হবে। আচ্ছা মা, আপনি কি জানেন না আপনার 4টে ছেলে, আর 4টে ছেলের জন্য আপনি কেন আজকে বাড়ি তৈরি করলেন না? আপনি নিশ্চয়ই ঝামেলা পাকানোর জন্য এরকম একটা ঘর বানিয়েছিলেন, তাই না? যাতে বৌমারা এসে বাড়িতে ঝগড়া করতে পারে। না না, আমি এটা কখনোই চাই না যে তোমাদের 4 বৌমার মধ্যে ঝগড়া হোক। আমি তো সবসময় তোমাদের 4 বৌমাকে একসঙ্গে দেখতে চাই। তোমরা একসঙ্গে থাকলে সেটা দেখেই আমি শান্তি পাই। হ্যাঁ দিদি, মা তো ঠিকই বলেছে। তুমি আমাদেরকে ছেড়ে যেও না, আমরাও তো কষ্টের মধ্যেই থাকি। আর তাছাড়া আমাদের স্বামীরা যা সামান্য রোজগার করে সেটা দিয়ে তো কোনো রকমে আমাদের সংসার চলে। আর আমাদের তো সেই সাথে কিছু টাকাও জমিয়ে রাখতে হয়। শাশুড়ি মায়ের যদি হঠাৎ করে কোনো শরীর খারাপ হয়, আমরা যাতে চিকিৎসা করতে পারি, সেই জন্য। ওসব আমি কিছু জানি না। আমি আর এই বাড়িতে মোটেই থাকবো না। এই একটা ঘরে এই গরমের মধ্যে কতটা কষ্ট হয়, এত কষ্টে আমি কিভাবে থাকবো? আমি তোমার বাবার বাড়িতে কখনো এরকম ভাবে দিন কাটাইনি। আমার বাবার বাড়িতে আমি নিজে একটা রুমে থাকতাম, আর এখানে এসে ছি, আমাকে আমার 3 জায়ের সঙ্গে রাত কাটাতে হচ্ছে। এটা আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না। আচ্ছা ঠিক আছে বৌমা, আমাকে তুমি আর কিছুদিন সময় দাও। আমি খোকাকে বুঝিয়ে বলবো। তারপর খোকা যদি বলে ও নিজে একটা বাড়ি তৈরি করতে পারবে, তাহলে তোমাকে আর এই বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না। আমি তোমাকে কিভাবে আমার বাড়ি থেকে যেতে দিতে পারি বলো? তুমি তো এই বাড়ির বৌমা। এভাবে মোনালিসা দেবী তার বৌমাকে বোঝানোর চেষ্টা করে। আসলে মোনালিসা দেবী যখন তার 4 বৌমাকে বাড়িতে নিয়ে আসে, তখন সে তার 4 বৌমাকে বলে, দেখো, আমার কিন্তু এই একটাই বাড়ি, আর এই একটা বাড়িতেই তোমাদেরকে থাকতে হবে। এই পাশের রুমটাতে আমি থাকি। এটা তো ছোটখাটো, এখানে তোমরা থাকতে পারবে না। আর আমি বড় রুমটাতেই তোমাদের 4 জনকে থাকার জন্য দিয়েছি। তোমরা সবাই মিলে ওই রুমেই থাকবে। এই বলে মোনালিসা দেবী তার 4 বৌমাকে বড় রুমে পাঠিয়ে দেয়। কিন্তু সেই রুমটা অতটাও বড় ছিল না। এর ফলে গরমের মধ্যেই 4 ভাই এবং 4 বৌমাকে কষ্ট করে ঘুমাতে হয়। কিন্তু মোনালিসা দেবীর বড় বৌমা দীপালি, সে ছিল ধনী পরিবারের মেয়ে, তাই সে কিছুতেই এত কষ্ট সহ্য করতে পারে না। নিজের বাড়িতে দীপালি সবসময় একা একটা রুমেই ঘুমাতো, আর তার রুমে সবসময় এসি চলতো। আর এখন তার শ্বশুর বাড়িতে সেখানে নাইবা কোনো এসি আছে, আর নাইবা কুলার আছে। সেই সাথে 3 জায়ের সঙ্গে তাকে গরমের মধ্যে একটা ঘরের মধ্যেই থাকতে হয়। এভাবেই কিছুদিন কাটে। একদিন দীপালি বলে, এই এখানে এই ব্যাগটা কে রেখেছিস? এটা তো আমার জায়গা, আমি এখানে ব্যাগপত্র রাখবো। এখানে যে ব্যাগপত্র রেখেছিস সেই ব্যাগগুলো সরিয়ে নে, না হলে কিন্তু আমি সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবো। এখানে আমি কাউকে কিচ্ছু রাখতে দেব না। দিদি, তুমি কেন এরকম ভাবে বলছো? দেখো, এগুলো তো আমাদের ছোট জায়ের ব্যাগ। চারিদিকে ব্যাগগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, আর একটা ঘরের মধ্যে আমাদের 4 জনকেই তো ম্যানেজ করে থাকতে হয় বলো। এখানে যদি ছোট ব্যাগটা রেখেই ফেলেছে, তাহলে কি এমন হয়েছে বলো? আমি জানি তো, আমি যেখানে ব্যাগ রাখবো ওখানেই তোদেরকেও ব্যাগ রাখতে হবে। দেখ, ছোটকে বল এখনই যেন ব্যাগটা এখান থেকে সরিয়ে নেয়। এখানে আমি শুধুমাত্র আমার জিনিস রাখবো। এই ছোট্ট ঘরের মধ্যে আমি যে নিজের জিনিসগুলো শান্তি করে রাখবো সেটারও কোনো জায়গা নেই। শাশুড়ি মা বলে বড় ঘরটা তোমাদেরকে দিয়েছি, আমাদের 4 বৌমার জন্য এই বড় ঘরটাও অনেক ছোট। দিদি, এরকম করে বলো না, মা যদি শুনতে পায় তাহলে তো কষ্ট পাবে। আর তাছাড়া আমরা 3 বৌমাও তো যেখানে সেখানে ব্যাগ রেখে দিয়েছি, তুমিও না হয় এক কোণে রেখে দাও। দেখ রিনা, তোদের ব্যাগপত্রে সেরকম কিছু নাই থাকতে পারে, কিন্তু আমার ব্যাগপত্রে আমার দামি দামি জামা আছে, যেগুলো আমি মোটেই এখানে সেখানে রাখতে পারবো না। এই বলে দীপালি রাগ করে রুম থেকে বেরিয়ে যায়। আর সে তার স্বামীর কাছে গিয়ে বলে, আচ্ছা দিনেশ, তুমি কি জানো এই বাড়িতে জামা কাপড় রাখার মতো কোনো জায়গা নেই? তুমি আমার জন্য একটা আলমারিও কিনে রাখোনি? সামান্য একটা আলমারি কেনার কথাও কি তোমাকে বলতে হবে? তুমি তো জানো তোমাদের বাড়িতে ভালো কোনো জায়গা নেই। এই একটা রুমে আমরা 4 জাই মিলে কোথায় জামা কাপড় রাখবো বলো তো? দেখো দীপালি, এখন আমাদেরকে এরকম ভাবেই থাকতে হবে। যতক্ষণ না আমাদের নতুন বাড়ি হচ্ছে ততক্ষণ তো আমরা কিছুই করতে পারবো না। আর যখন আমাদের নতুন বাড়ি হয়ে যাবে তখন তুমি তোমার নিজের পছন্দ মতো আলমারি কিনে নিও, আর সেই আলমারিতে সুন্দর সুন্দর জামা কাপড় রেখে দিও। না, আমি মোটেই এখানে সেখানে জামা কাপড় রাখতে পারবো না। তুমি কি জানো
আমার জায়গা সব জায়গায় একেবারে জুড়ে নিয়েছে। আমার জামা কাপড় রাখার মতো কোনো জায়গাই নেই। আমাকে তুমি নতুন আলমারি কিনে দাও, তা না হলে আমি কিন্তু ওই ছোট্ট আলমারি থেকে তোমাদের সবার জামা কাপড়গুলো ফেলে দেব, আর ওখানেই আমি আমার নিজের জামা কাপড়গুলো রাখবো। এই বলে দীপালি রাগ করে সেখান থেকে চলে যায়। আসলে তাদের বাড়িতে একটা ছোটখাটো আলমারি ছিল, যেখানে তাদের 4 ভাইয়ের জামা প্যান্ট এবং মোনালিসা দেবীর বিভিন্ন শাড়ি রাখা থাকতো। আর সেই আলমারি অনেক ছোট হওয়ায় তাদের 4 ভাইয়ের জামা কাপড়ে সেটা সবসময় ভর্তি থাকতো। আর এখন বাড়িতে 4 বৌমা আসার পরও তাদের জামা কাপড় রাখার মতো জায়গা সে আলমারিতে হয় না। এভাবেই আরো বেশ কিছুদিন কাটে, আর সময়ের সঙ্গে সঙ্গে গরমের তীব্রতাও যেন বাড়তে থাকে। এর ফলে গরমের মধ্যে 4 জায়ের একই ঘরে থাকা অসম্ভবপর হয়ে ওঠে, কিন্তু তবুও তাদের কিছু করার থাকে না। একদিন হঠাৎ করে মোনালিসা দেবীর প্রচন্ড পরিমাণে মাথা ঘোরে, এমনকি সে মাথা ঘুরে সেখানেই পড়ে যায়। মা, মা, কি হয়েছে আপনার? দিদি, ছোট, রূপা, তাড়াতাড়ি এসো, দেখো না মা কোনো কথা বলছে না। মা, চোখ খুলুন, মায়ের কি হলো বলো তো? এখন তোরা ভাইরা কেউ বাড়িতে নেই, আমরা 4 বৌমা একা একা কি করব? চলো আমরা বরং নিজেরাই মাকে হসপিটালে নিয়ে যাই। এই বলে রিনা তার 3 জায়ের সঙ্গে শাশুড়ি মা মোনালিসা দেবীকে তুলে হসপিটালে নিয়ে যায়, এবং হসপিটালে যাওয়ার কিছুক্ষণ পর ডাক্তারবাবু তাকে চেক আপ করে, আর কিছুক্ষণের মধ্যেই মোনালিসা দেবীর জ্ঞান ফিরে আসে। তখন ডাক্তারবাবু তাকে কিছু ওষুধ খেতে বলে। ডাক্তারবাবু, আমার শাশুড়ি মায়ের কি হয়েছে? হঠাৎ করে উনি কেন এরকম ভাবে অজ্ঞান হয়ে গেলেন? আসলে যা গরম পড়েছে দেখতেই তো পাচ্ছেন, সেই জন্য ওনার প্রেসারটা অনেক লো হয়ে গেছে, তাই উনি মাথা ঘুরে পড়ে গেছেন। এখন ওনাকে নিয়ে কোনো ভয়ের কারণ নেই, এখন উনি পুরোপুরিভাবেই সুস্থ। আর আপনারা 4 বৌমা মিলে ওনার দেখাশোনা করবেন, যাতে উনি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন। এই বলে ডাক্তারবাবু মোনালিসা দেবীকে অনেকগুলো ওষুধ লিখে দেয়, আর সেগুলো নিয়ম অনুসারে খেতে বলে। মোনালিসা দেবীর ওষুধগুলো প্রচন্ড পরিমাণে দামি ছিল, আর সেই ওষুধগুলো কিনতে কিনতেই তাদের জমানো অর্ধেক টাকা প্রায় শেষ হয়ে যায়। এই দেখে দীপালি মনে মনে ভাবে, মায়ের পেছনেই তো দেখছি সব টাকা শেষ হয়ে যাচ্ছে। আমার মনে হয় আমাকেও কিছু কাজ করতে হবে। আমরা 4 বৌমায় যদি কিছু না কিছু কাজ করি, তাহলে তো আমরা আরো বেশি টাকা বাড়িতে নিয়ে আসতে পারবো। আর আমরা যদি হাতের উপরে হাত দিয়ে এভাবে বসে থাকি আর আমাদের স্বামীদের জন্য অপেক্ষা করি, আর আমাদের স্বামীদের উপর সবসময় নির্ভর করে থাকি, তাহলে কোনো মতে আমরা আমাদের নতুন বাড়ি তৈরি করতে পারবো না। দীপালি মনে মনে এসবই ভাবতে থাকে। এভাবে আরো বেশ কিছুদিন কাটে। এরই মধ্যে শাশুড়ি মায়ের ওষুধপালা কিনতে কিনতে তাদের সব টাকাই প্রায় শেষ হয়ে আসে। আর এটা দীপালি কিছুতেই সহ্য করতে না পেরে বাড়ির সকলকে বলে, আমার একটা কথা বলার ছিল, আমরা কি 4 বৌমা কোনো কাজ করতে পারি না? আমরা তো শিক্ষিত, আমরাও যদি কোনো কাজ করি তাহলে বাড়িতে আরো কিছু টাকা বাড়তি আসবে, আর সেই টাকা দিয়ে আমরা কিন্তু নিজেদের জন্য আলাদা আলাদা রুম তৈরি করতে পারবো। হ্যাঁ, একটু সময় লাগবে ঠিকই, কিন্তু একদিন না একদিন আমরা তো নিজেদের জন্য আলাদা আলাদা ঘর তৈরি করতে পারবো, বলো? দীপালি, তুমি খুব ভালো একটা বুদ্ধি দিয়েছো, তুমি একদম ঠিক কথাই বলেছো। আর হ্যাঁ, তোমরা নিশ্চয়ই কাজ করতে পারো। আমি তোমাদেরকে শাড়ি, জুতা এবং স্টেশনারি দোকান খুলে দেবো, আর সেখানে তোমরা 3 জায়ের দোকান চালাবে। আর ছোট বউ, তুমি বাড়িতেই থেকো, কারণ মায়েরও তো দেখাশোনা করতে হবে। মা তো কোনো কিছুই এখনো পারবে না, তাই তোমাকে কিছু কাজ করতেও হবে না, তুমি বরং বাড়ির কাজটাই করো। দীনেশের কথা মতো তারা সকলেই যে যার মতো কাজে লেগে পড়ে। দীনেশ এবং তার ভাইরা বাড়ির 3 বৌমাকে এক স্টেশনারির দোকান খুলে দেয়। সেদিন থেকে তারা 3 বৌমা তাদের স্টেশনারির দোকান চালাতে শুরু করে, আর সেই দোকান চালিয়ে তারা বেশ ভালো মতো টাকা উপার্জনও করতে থাকে। এভাবেই দেখতে দেখতে 1 বছর কেটে যায়। আর এবছর গরমকালে আগের তুলনায় আরো অনেক বেশি পরিমাণে গরম পড়ে। এর ফলে ধনী বৌমা দীপালি কিছুতেই এই গরমের মধ্যে তার 3 জায়ের সঙ্গে একই ঘরে থাকতে চায় না। সে একেবারে ক্ষিপ্ত হয়ে ওঠে, এমনকি সে রাগ করে বাড়ি ছেড়ে চলে যাওয়ারও সিদ্ধান্ত নেয়। কিন্তু তার শাশুড়ি মা মোনালিসা দেবী কিছুতেই তাকে বাড়ি ছেড়ে যেতে দেয় না। দেখো বৌমা, তোমরা 4 জায়ে কত ভালো বাড়িতে আছো। আমি তো ভেবেছিলাম তোমরা এভাবেই সারা জীবন থাকবে, কিন্তু তুমি যে দেখছি আর সহ্য করতেই পারছো না। ঠিক আছে, খোকাকে আর আমার ওষুধের পেছনে টাকা নষ্ট করতে হবে না, এবার ওদেরকে বারণ করে দাও। বড় খোকা, এই বড় খোকা, একবার এদিকে আয়, তোর সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ মা, বলো না, কি হয়েছে? দেখ, আমি চাই না তুই আমার পেছনে এবার টাকা নষ্ট কর। আমি এবার চাই তোরা সকলে মিলে টাকা জমিয়ে নিজেদের জন্য আলাদা আলাদা ঘর তৈরি কর। আমার পেছনে তোরা যত টাকা নষ্ট করবি ততই তোদের ক্ষতি হবে। আমি জানি
আমার এই প্রেসার সুগার এরকমই থেকে যাবে। আমি যতদিন এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি ততদিন পর্যন্ত আমি সুস্থ হতে পারবো না। আর তোরা শুধু শুধু আমার পেছনে টাকা নষ্ট করিস না। আমি তোদের 4 ভাইয়ের শান্তি দেখতে চাই। আমি চাই না আমার 4 বৌমা এরকম ভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাক। মা, আপনি বলুন না, এই গরমের মধ্যে আমরা 4 বৌমা একটা ঘরে কতটাই না কষ্ট করে রাত কাটাচ্ছি। আপনি তো খুব ভালো করেই জানেন আমাদের কত কষ্ট হয়। আমাদের বাড়িতে একটা ফ্রিজ নেই, এসি নেই, কুলার নেই, কিচ্ছু নেই। দেখো বৌমা, ক্ষমতা থাকলে সবই তো কেনা যায়। আমাদের যদি আলাদা আলাদা ঘর তৈরি করার মতো টাকা থাকতো তাহলে আমরা কি তৈরি করতাম না? আমি তো ভেবেছিলাম একটা সুন্দর বড় বাড়ি তৈরি করে আমার 4 ছেলের বিয়ে দেব, কিন্তু আমার ছেলেরা তো দেরি করতে চাইলো না। আর আমার শরীর অসুস্থ দেখে আমার 4 ছেলে তাড়াতাড়ি করে বিয়ে করে তোমাদেরকে নিয়ে এলো। আমার তো কিছু করার নেই বলো। কিন্তু মা, আমাদের এই একটা রুমে ঘুমাতে ভীষণ অসুবিধা হয়। আমরা কোনোভাবেই এই একটা রুমে আর থাকতে পারবো না। ঠিক আছে, তোমাকে আর একটা রুমে তো থাকতে হবে না। এবার আমি সত্যি সত্যি আমাদের নতুন বাড়ি করে দেখাবো। সেদিনের পর থেকে তারা সকলে মিলে টাকা রোজগার করে টাকা জমাতে শুরু করে। আর সেই টাকা দিয়েই তারা বাড়ি তৈরির কাজ শুরু করে দেয়। কয়েক মাসের মধ্যেই তাদের স্বপ্নের বাড়ি তৈরি হয়ে যায়। আর সেই নতুন বাড়িতে তারা 4টে আলাদা আলাদা ঘর তৈরি করে। তোমাকে রেখে আমরা কিভাবে নতুন বাড়িতে গিয়ে থাকবো বলো? তুমি বরং ওই নতুন বাড়িতে তোমার 3 ছেলের সঙ্গে থাকবে, আর আমি আর তোমার বড় বৌমা এই বাড়িতেই থাকবো। না রে খোকা, আমি এই বাড়ি ছেড়ে যাব না। আসলে এটা তো তোর বাবার হাতে তৈরি বাড়ি। আমি এই বাড়িটাকে ছেড়ে কিভাবে চলে যাব বলতো? এই বাড়িটাতে তোর বাবার কত স্মৃতি জড়িয়ে আছে, আর আমি এই স্মৃতিগুলো ছেড়ে চলে যেতে চাই না। আমি এখানেই থাকবো। তোরা 4 ভাই মিলে নতুন বাড়িতেই থাক, কোনো অসুবিধা নেই। মায়ের কথা শুনে তারা 4 ভাই সেই নতুন বাড়িতে থাকবে বলে নিজেদের ব্যাগপত্র গুছিয়ে নেয়। আর সেদিন থেকেই তারা নতুন বাড়িতে থাকতে শুরু করে। তাদের আর থাকা খাওয়া নিয়ে কোনো রকমের অসুবিধা হয় না। এখন তারা যে যার মতো আলাদা আলাদা রুমে থাকতে পারে। এভাবেই তারা সকলে মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।